ভিআইপি রুম, চারদিকে আধুনিক যন্ত্রে ঘেরা, মাঝে সাদা ফকফকে একটা বেড, সেখানেই ঘুমাচ্ছে জেনি বেগম। এসির হালকা বাতাসে চারদিকে পরিবেশ ঠান্ডা ঠান্ডা, একদম নীরব শান্ত পরিবেশ হলেও তের মন আজ অশান্ত। মনে চলছে ঝড় তুফান, হৃদয়ে আছে অনেক প্রশ্ন, যার উত্তর না জানা অবধি শান্তি নেই তার। একদম নিস্তব্ধ রুমের কোনায় রাখা সোফায় বসে আছে তে। এই মুহূর্তে তে সবচেয়ে বেশি মনে পড়ছে জাঙ্কুককে। তে জানে না কিভাবে, কিন্তু জাঙ্কুক তার জীবন হয়ে দাঁড়িয়েছে, তার সকল কষ্টের একমাত্র শান্তিময় স্থান জাঙ্কুকের প্রশস্ত বুক। এই যে এই মুহূর্তে তের মনে হচ্ছে জাঙ্কুকের বুকটা তার জন্য শুধু শান্তিময় নয়, বরং সবচেয়ে প্রিয়, যেখানে মুখ ডোবালে কোনো চিন্তা আসে না, ভাবনা আসে না, শুধু শীতলতায় ছেয়ে যায় মন মস্তিষ্ক। জাঙ্কুক যেন ম্যাজিক জানে, মুহূর্তের মধ্যেই তার মনটা ভালো করতে পারে, তার চিন্তা ভাবনা সব ম্যাজিক করে দূর করতে পারে। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটু পরেই রুমে ঢুকে বেশ বয়স্ক একজন লোক, সাথে একজন সুন্দরী রমণীতে। বয়স্ক লোকটাকে দেখে সালাম দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে চেনে না এদের, তবে আসার সময় লিন বলেছে এখানে জাঙ্কুকের নানু বাড়ির লোকজন আছে। তে ধারণা জাঙ্কুকের নানু বাড়ির কেউই হবে। তুমি তবে জাঙ্কুকের বউ? তে হকচকিয়ে গেল, মাথা নাড়িয়ে সম্মতি দিল। জি। আমি কে জানো? তে নাসূচক মাথা নাড়াতেই লোকটা হাসলো, একটু থেমে বলল, আমি তোমার নানা শ্বশুর হই, মানে জাঙ্কুকের নানু। চলো ওই দিকটাই বসি, জেনির ঘুমে ডিস্টার্ব হবে হয়তো। তে ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে সম্মতি দিয়ে বড় রুমটার জানালার বরাবর রাখা আরেকটা সোফায় গিয়ে বসলো। শুনলাম একাই নাকি কানাডা থেকে এসেছো? জি না, জিহুব ভাইয়ের সাথে এসেছি। জাঙ্কুক তোমাকে আসতে দিয়েছে? এটাই তো বড় ব্যাপার। আসলে উনি আমাকে আসতে দিতে চায়নি, আমি ওনাকে না বলে বলতে পারেন ফাঁকি দিয়ে এসেছি। লোকটা তের কথায় হাসলো। তে অবাক হয়ে তাকিয়ে আছে, হাসিটা কিছুটা যেন জাঙ্কুকের মতো। তে ভালো করে দেখলো 70 বছরের ঊর্ধ্বে বয়স হলেও বেশ শক্তিশালী বলা চলে। যৌবনে যে বেশ তাগড়া যুবক ছিলেন তা দেখেই বোঝা যায়। জাঙ্কুককে ফাঁকি কিভাবে সম্ভব নাতবউ? জি আসলে বুঝেছি। ভালোই কলকাঠি নেড়েছ। তে মাথা নিচু করে নিল, একটু পর বলল, আম্মুর কি হয়েছে? বৃদ্ধা লোকটা সোফায় বসলেন, কথার উত্তর না দিয়ে বলল, শুনলাম ডাক্তারি পড়ছো, তোমার বর যে ডাক্তার সেটা জানো নিশ্চয়ই? জি। এই হসপিটালের মালিককে এটা জানো? তে ফেলফেল করে তাকালো জাঙ্কুকের নানুর দিকে। এই হসপিটালের মালিককে এটা জেনে সে কি করবে? তবুও উত্তরে মাথা নেড়ে না বলতেই উনি বলল, জিয়ন জাঙ্কুক। তে আহাম্মকের মতো তাকালো লোকটার দিকে। জিয়ন জাঙ্কুক মানে? মানে জাঙ্কুক? এটা কিভাবে সম্ভব? জাঙ্কুক কখনো তো এসব ব্যাপারে তাকে জানায়নি। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই জাঙ্কুকের মধ্যে এত রহস্য কেন? ভাবছো জাঙ্কুক যদি এই হসপিটালের মালিক হয়, তবে সে কেন এখানে থাকে না? কেন হসপিটাল দেখাশোনা করে না? সে নিজেও একজন ডক্টর। তে আনমনেই বলল, না, আমি তো ভাবছি এই জীবন জাঙ্কুকের মধ্যে আরো কত রহস্য লুকিয়ে আছে। হাহ। বৃদ্ধ লোকটি হাসলো। তে ওনার হাসি দেখে অবাক হলো। হওয়ার কথা নয় কি? ওনার মেয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছে আর উনি হাসছে। জাঙ্কুকের নানু তের অবাক হওয়া চেহারা দেখে বলল, ভাবছো মেয়ে অসুস্থ আর আমি হাসছি, তাই না? তে হকচকালো, বরকালো বটে। আমতামতা করে কিছু বলার আগেই লোকটি আবারও বলল, তোমার বয়স হয়তো বেশি না, বুঝতে সময় লাগবে। তে ফেলফেল করে আবারও তাকালো। এই লোকটা থেকে জাঙ্কুক জাঙ্কুক লক্ষণ পাওয়া যায়। বলতে যাই এক, বলে আরেক, কোন কথা থেকে কোন কথায় চলে আসে এদেরকে বোঝা মুশকিল। তে কিছু বলার আগেই নানু মুখটা গম্ভীর করে বলল, বুঝলে মেয়ে, বয়স অনেক হয়েছে, এই বয়সে টেনশন নিয়ে সবাইকে টেনশনে রাখতে চায় না। তে তাকালো জাঙ্কুকের নানুর দিকে। হাসিটা যে নকল হাসি সেটা বুঝতে সময় লাগলো তার। হয়তো কষ্ট লুকাতে হাসিটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। নানু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, জানো তো, খুব আদরের মেয়ে ছিল সে আমার। 4 পিঁড়ির পর ও ছিল বংশের প্রথম মেয়ে। খুব আদর আর স্বাধীনতা দিয়ে বড় করেছে ওকে, যা চেয়েছে দিয়েছি। তবে সেই আদর স্বাধীনতা সে নিজ হাতে ক্ষুণ্ণ করেছে। একবার না, দুইবার না, বহুবার আমি ওকে বুঝিয়েছি, কিন্তু মেয়েটা একদম জেদি, অধিক জেদি। সে যা একবার বলবে সেটাই করবে। সে তার লক্ষ্য পৌঁছাতে সব করতে রাজি ছিল। স্বামী, সংসার, সন্তান সব ছেড়ে নামডাকের পেছন ছুটেছে। কিন্তু এটা বুঝেনি, নামডাক তখনই সুখের হয় যখন পাশে স্বামী সন্তান থাকে, নয়তো সব বৃথা। শেষবার ওকে বোঝাতে গিয়েছিলাম যখন ও জাঙ্কুককে নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছিল। কয়েক মাসের বাচ্চা তখন জাঙ্কুক, হয়তো 4-5 মাসের।
সেই বাচ্চাকে নিয়ে সে তো কম ড্রামা করেনি। জাঙ্কুককে এই জন্যই তার চায় না। জাঙ্কুককে সে এই জন্য চায় না যে সে তার বাচ্চার মা, বরং এই জন্য চাইতো যাতে সে মিনহুর কাছে জিততে পারে। তবে এইবার মিনহুর জেদও ছিল অধিক। কোনো মতেই সে তার সন্তান জেনির কাছে দিতে প্রস্তুত নয়। সে জেনি থাকা সত্ত্বেও আয়ুকে এক প্রকার জোর করে বিয়ে করে। পরিপূর্ণ পরিবার হওয়ায় জাঙ্কুক কাস্টাডি পেল মিনহুর। আয়ু জাঙ্কুককে নিজের কাছে রাখতেই অবশ্য এই বিয়েতে রাজি হয়েছিল, কারণ জাঙ্কুকের প্রতি ছিল অগাধ মায়া আর ভালোবাসা। জেনির কাছে জাঙ্কুক কখনোই ভালো থাকবে না ভেবেই রাজি হয়েছিল। সত্যি বলতে জেনির এসব ব্যবহার আর উগ্রবাদী আচরণে আমি নিজেও চাইনি ছোট্ট বাচ্চাটা জেনির কাছে থাকুক। আমি নিজেই সাপোর্ট করেছিলাম মিনহুকে, কারণ জেনি মা হওয়ার চেয়েও হয়েছিল এক জেদি আর অহংকারী নারী। নিজের জীবনকে নিয়ে গিয়েছিল এক ধ্বংসাত্মক পর্যায়ে। এরপর কেটে যায় অনেকটা বছর। জেনি জাঙ্কুককে ফেলে নিজের জীবনের দিকে এগিয়ে যায়। জেনি যখন দেশ ছেড়ে আমেরিকা চলে যায় তখন জাঙ্কুকের বয়স 5 বছর। সে তখনও জানতো না তার জন্মদাত্রী মাও তাকে ছেড়ে পাড়ি জমিয়েছে দূর দেশে। এর মাঝে জাঙ্কুকের সাথে কোনো যোগাযোগ ছিল না। শুনেছিলাম আমেরিকান কোনো ছেলেকে বিয়ে করেছে সে। আমি এটা তো চাইনি, তবে ভাগ্য মেনে নিয়েছিলাম। তারপর সময় যেতে থাকে, সেই সাথে জাঙ্কুকও বড় হতে থাকে। একটা সুন্দর ছোট সংসার হয়ে ওঠে জীবন পরিবারে। মিনহু আর আয়ু মিলে গড়ে তোলে সুখের রাজ্য। মিনহু আর আয়ুর সম্পর্ক স্বাভাবিক হতেও বেশ সময় লাগে। জাঙ্কুক তখন 14 বছর। জেনি আবারও ফিরে আসে মিনহু আর আয়ুর জীবনে। শুনেছিলাম আমেরিকান ছেলের পক্ষে একটা ছেলে হয়েছিল, তবে কারণবশত ছেলেটা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। জেনির মাতৃত্ব হৃদয় হয়তো তখন জাঙ্কুকের কথা মনে করায় যে তার আরও একটা ছেলে আছে। এইটুকু বলেই থামলেন তিনি, হাঁপিয়ে উঠলেন যেন এত কথা বলে। এদিকে তে শুধু শুনেই যাচ্ছে আর ভাবছে একটা মা এতটা নির্দয় কিভাবে হতে পারে। সে আবারও তাকালো নানুর দিকে। তিনি গম্ভীর একটা নিঃশ্বাস নিয়ে আবারও বলল, জীবন পরিবার তখন সুখের দিন কাটাচ্ছে জাঙ্কুক জেহুবকে নিয়ে। কিন্তু জেনির ফিরে আসা তাদের জীবনে একটা ঝড় নিয়ে আসে। জেনি তখন মাতৃত্বের টানে ফিরে আসে। প্রথমেই সে আমার সাথে দেখা করতে মিজান মঞ্জিলে যায়। আমি প্রথমে দেখা করতে না চাইলেও সে জেদি ছিল। আমার সাথে দেখা না করে সে কিছুতেই যাবে না। বাধ্য হয়ে সেদিন 14 বছর পর দেখা হলো আমাদের। আমার কাছে মাপ চাইলো, সবকিছুর জন্য ক্ষমা চাইলো। আমেরিকার সেই স্বামী সন্তান হারিয়ে সে নিঃস্ব। সে ফেরত পেতে চাইলো মিনহু আর জাঙ্কুককে। আমি সেদিন একটাই কথা বলেছিলাম, মিনহু আর আয়ুর সাথে তাদের ছেলেদের সম্পর্ক এতটাও ঠুনকো নয় যে তোমার মতো জেনি তা ভাঙতে পারবে। এতটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি। সেদিন সে ফিরে গিয়েছিল। আমি ফোন করে সেদিনই মিনহুকে সবটা জানাই। আমি চাইতাম না ছোট্ট প্রাণবন্ত জাঙ্কুক হারিয়ে যাক। এসব কিছু এক্ষুনি তার মাথায় ঢোকাক। তাছাড়া একটা সুন্দর পরিবার নষ্ট হয়ে যাক। এরপর থেকে জাঙ্কুকের সিকিউরিটি বাড়িয়ে দেয় মিনহু। বাহিরের কারোর সাথে দেখা করার সুযোগ দেয় না, যাতে জেনি জাঙ্কুককে কোনো ভুল কিছু না বোঝায় বা ওর সাথে দেখা না করে। এদিকে জেনি জাঙ্কুককে দেখার জন্য রোজ তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। সে তো জাঙ্কুককে চিনতো পর্যন্ত না। একদিন মিনহুকে জাঙ্কুক আর জেহুপের সাথে দেখে বুঝতে পারে এই দুই ছেলের মধ্যেই একজন হয়তো তার সন্তান। সে ছুটে যায়, কিন্তু ততক্ষণে গাড়ি চলতে শুরু করে। ছুটে আসার কারণে জেনির রোড অ্যাক্সিডেন্ট হয়। সুস্থ হতে বেশ সময় লাগে। সুস্থ হওয়ার পর সে আবারও জাঙ্কুকের সাথে দেখা করতে মরিয়া হয়ে ওঠে। একদিন শপিং মলে দেখা হয় তার আর জাঙ্কুকের সাথে। সেদিন সে চেহারা না দেখলেও শপিং মলে দেখায় জাঙ্কুককে চিনে ফেলে সে, কারণ মিনহু আর জাঙ্কুকের চোখের মনে ঠিক এক, নীলাভ বর্ণের। সেদিন তার মনে হিংসার জন্ম হয়। দুই ছেলে আর গর্ভবতী স্ত্রীর সাথে মিনহুকে দেখে হিংসা হয়। জেদ চাপে তার আয়ুকে সরিয়ে সেই পরিবার চাই। জেনি এবার মিনহুকে হুমকি দেয়, হয়তো জাঙ্কুককে তাকে দিয়ে দিতে, নয়তো আয়ুকে ডিভোর্স দিয়ে তাকে আয়ুর জায়গা দিতে, নয়তো সে জাঙ্কুককে সবটা বলবে। কিন্তু মিনহু কিছুতেই এই দুটোর একটাও করতে রাজি হয়নি। সে না জাঙ্কুককে দিবে আর না আয়ুকে ডিভোর্স দিবে। এক লড়াই চলতে থাকে তাদের মাঝে। একদিন আয়ুর সাথে দেখা হয় জেনির। সে আয়ুকে সবটা বলে আর হুমকি দেয় জাঙ্কুককে তাকে দিতে, নয়তো সে সব শেষ করে ফেলবে। আয়ু কিছুতেই জাঙ্কুককে জেনির কাছে দিতে রাজি হয় না। সেদিন ছিল শুক্রবার। প্রায় শুক্রবার করে
আয়ু মিজান মঞ্জিলে আসতো জাঙ্কুককে আমাদের সাথে দেখা করাতে। আমরাও জাঙ্কুককে দেখতে যেতাম জন বাড়িতে। ভালোই তো চলছিল সবকিছু। সেদিন শুক্রবারে আয়ু 5 মাসের পেট নিয়ে এসে আমাকে সবটা বলে কেঁদে উঠেছিল। সে জাঙ্কুককে কিছুতেই জেনিকে দিতে প্রস্তুত না। আমি আগে থেকেই সবটা জানতাম, কারণ আমার নজর ছিল জেনির উপর। আমি কোনো উপায় না পেয়ে সেদিন সবটা বলেছিলাম জাঙ্কুক আর জেহুবকে। অতীতের সবটাই বলেছিলাম। বোঝার বয়স তখন হয়েছে তাদের, তবুও তারা ছোট মানুষ। আমি ভেবেছিলাম হয়তো অনেক রিয়েক্ট করবে, কিন্তু সেদিন জাঙ্কুক বলেছিল, আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি নানু। আমার আম্মুর ছেলে তো আমার ভাই হচ্ছে, তাই না নানু? আমি জেহুবকে ভাই কম বন্ধু বেশি ভাবি। আম্মু আমাকে বলেছিল ভাই বোন ছেড়ে চলে যায়, কিন্তু বন্ধু কখনো ছেড়ে যায় না। আমি জেহুবকে কখনো ছেড়ে যাব না নানু। আমি তো ওর বন্ধু। আমি আব্বু আম্মু জেহুব ছোট বোনদের সাথে থাকতে চাই নানু। আমি সেদিন ভীষণ অবাক হয়েছিলাম। সত্যি বলতে আমি সেদিন শকড ছিলাম। ছোট জাঙ্কুকের মুখে কথাগুলো শুনে আমি কি বলবো ভেবে পেলাম না। আমার মনে হলো জেনি শুধু গর্ভে ধারণই করেছে, মানুষ তো আয়ুই করেছে, তার গুণ তো থাকবেই। সেদিন আমার কাছে চিরন্তন সত্য বলে একটা কথা প্রমাণিত হলো, জন্ম দিলেই মা হওয়া যায় না। এর মাঝে কেটে গেল কয়েকটা মাস। আয়ু তখন 8 মাসের গর্ভবতী। মাঝে মাঝেই তারা ফ্যামিলি নিয়ে প্রায় ঘুরতে বের হতো। আর সেই ঘোড়াটাই ছিল শেষ ঘোড়া। গাড়ির ব্রেক ফেল হওয়ায় গাছের সাথে বাড়ি খায় গাড়িটি। স্থানীয় লোকজন সবাইকে হসপিটালে নিয়ে যায়। আমরা যখন পৌঁছাই তখন জানতে পারি মিনহুর স্পট ডেট হয়েছে। অনেক আগেই মারা গেছে মিনহু। পরিবারকে বাঁচাতে গিয়ে হয়তো নিজের জীবন উৎসর্গ করেছে। আয়ুকে তখন অপারেশন রুমে নিয়ে গেছে। আয়ুর অবস্থাও খারাপ। পেটে বাড়ি খাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। জেহুব আর জাঙ্কুককে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়ায় দুজনে হালকা আঘাত পেয়েছে, গুরুতর আহত হয়নি কেউই। 1 ঘন্টা পর আয়ু তখনও অপারেশন চলছে। মিনহুর মৃত্যুর খবর আর আয়ুকে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করতে দেখে জেহুব হাউমাউ করে কান্না করলেও জাঙ্কুক ছিল নিশ্চুপ, স্তব্ধ, শান্ত। তবে নীলাভ চোখজোড়া ছিল লাল। জাঙ্কুকের নিশ্চুপতা দেখে সেদিন আমরা ঘাবড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম জাঙ্কুক হয়তো কোনো ট্রমায় চলে গেছে। আমরা জাঙ্কুককে বারবার কাঁদানোর জন্য চেষ্টা করেছিলাম, বললাম কতবার, তবুও কাঁদল না নানু ভাই। জাঙ্কুক তখন শান্ত কণ্ঠে বলেছিল, আমি কাঁদলে কি আব্বু ফিরে আসবে নানু ভাই? বলো না নানু, আমি কান্না করলে কি আব্বু চলে আসবে? আমি অবাক হলাম আবারও। বলার মতো শব্দ তখন ছিল না আমার। জাঙ্কুকের দাদু তখন জাঙ্কুককে জড়িয়ে ধরে কেঁদে উঠল। একদিকে ছেলের মৃত্যু, অন্যদিকে আয়ুর মৃত্যুর সাথে লড়াই। খুব ভেঙে পড়েছিলেন তিনি। এরপর ঠিক 40 মিনিট পর অপারেশন রুমের লাইট অফ হয়ে যায়। সবাই উদ্বিগ্ন হয়ে ছুটে যায় সেদিকে। ডাক্তার বের হতেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একটাই প্রশ্ন, আয়ু আর তার বাচ্চার কি খবর? ডক্টর সবার চাহনি লক্ষ্য করলো হয়তো। তিনি মুখটা নত করে বলল, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, সে ইজ নো মোর। এইটুকু বলে থামলেন তিনি। একটু পর আবারও বললেন, আয়ু, ওনার হাতে সময় খুব কম। ওনার জ্ঞান আছে। তিনি জাঙ্কুক আর জেহুব নামে কারোর সাথে যেন দেখা করতে চাইছেন। জেহুব মায়ের কাছে ছুটে গেলেও জাঙ্কুক খুব ধীর পায়ে রুমে ঢুকলো। জেহুব ততক্ষণে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। আয়ু জেহুবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপু, আপু আমার কাটে না। আম্মুর হাতে সময় খুব কম। জেহুব, আমাকে একটা প্রমিস করো, তুমি যে কোনো পরিস্থিতিতে কখনো জাঙ্কুককে ছেড়ে যাবে না। জেহুব মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলাই ততক্ষণে জাঙ্কুক এসে দাঁড়িয়েছে আয়ুর সামনে। আয়ু জাঙ্কুকের মাথায় হাত রেখে বলল, কুক, তুমিও কখনো জেহুবকে ছেড়ে যাবে না, আমাকে প্রমিস করো। জাঙ্কুক বিনা বাক্য ব্যয়ে আয়ুর হাতে হাত রাখে। আয়ু মুচকি আসলো, একটু থেমে আবারও বলল, জাঙ্কুক, তোমাকে আবারও একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, একটা ছোট বোতলের দায়িত্ব, দেখে রেখো ওকেও। জাঙ্কুক এবারও বিনা বাক্যে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আয়ু বেশ কিছুক্ষণ জাঙ্কুকের মুখের দিকে চেয়ে এক হাত অতি কষ্টে বাড়িয়ে দিয়ে বলল, আম্মুকে শেষবার জড়িয়ে ধরবে না জাঙ্কুক? জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এসে আয়ুর পাশে একটু জায়গায় শুয়ে পড়ল। খুব ধীরে আয়ুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। এতক্ষণ পর অভিযোগের সুরে বলল, তুমি আব্বু বনু আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছ আম্মু? আমি সরি আম্মু, আমি তোমার কথা শুনিনি, আমাকে মাফ করে দাও। আয়ু জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এতে তোমার দোষ নেই জাঙ্কুক, এটা আমাদের ভাগ্য। তুমি তোমার জেনি আম্মুর সাথে থেকো জাঙ্কুক। সে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। কখনো তার সাথে খারাপ আচরণ করো না। মনে রেখো, সে তোমার জন্ম
ব্যাস এতটুকু শেষ করার আগেই আয়ু চুপ হয়ে যায়। জাঙ্কুক আয়ুর বুক থেকে মাথা তুলে আয়ুর চোখ জোড়া বন্ধ করে দেয়। হাউমাউ করে কাঁদতে থাকা জেহুককে উঠিয়ে শক্ত গলায় বলে, আম্মু ঘুমাচ্ছে জেহুক, এভাবে কাঁদতে নেই। এরপর এরপর একদিনে 3টা দাফন সম্পন্ন করা হয়। যে বোনের জন্য দুই ভাই কতই না বায়না ধরেছিল, সেই বোনকে মাটিতে শুয়ে দিতে গিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে জাঙ্কুকের চোখ বেয়ে। জেহুক তখন অসুস্থ, অতিরিক্ত কান্নার ফলে সেন্সলেস হয়ে গিয়েছিল, অথচ জাঙ্কুক ছিল শক্ত। তিনটা জীবন হারানোর পরেও তাকে কাঁদতে দেখা যায়নি। আমি সেদিন জাঙ্কুকের কঠোরতা দেখে অনেক অবাক হয়েছিলাম। এরপর সময় চলতে থাকে। জেহুক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তবে প্রাণবন্ত জাঙ্কুক একদম নিশ্চুপ হয়ে গেল, শান্ত হয়ে গেল, কথা কম বলতো। একদিন জেনি জাঙ্কুককে নিতে জন বাড়িতে আসলে জাঙ্কুকের দাদা দাদি জেনিকে বের হয়ে যেতে বলল। তারা কখনো জাঙ্কুককে জেনির কাছে দেবে না, কিন্তু জাঙ্কুক সেদিন বলেছিল, আপনি আমাকে না নিয়ে গিয়ে বরং জীবন বাড়িতেই থাকুন, কারণ আমি কখনো আপনার সাথে যাব না। প্রথমে জাঙ্কুকের কথা কেউ মেনে না নিলেও পরে জেনিকে থাকার পারমিশন দেয়। এরপর থেকে জেনি জীবন বাড়িতেই থাকে, জাঙ্কুকের সোকল্ড মা হিসাবে। জাঙ্কুক আয়ুর কথা রেখেছে, সে মাকে সম্মান মর্যাদা দিয়েছে, তবে মা বলে হয়তো কখনো মানেনি বা ডাকেনি। চারদিকে আবার পরিবেশ শান্ত হয়ে উঠেছে। থেমে থেমে শোনা যাচ্ছে রেয়ের কান্নার শব্দ। আরিফ মিজান চুপ হয়েছে অনেকক্ষণ, তবে তার দৃষ্টি রেয়ের দিকে। এত কিছু শোনার পরে মেয়েটা কাঁদছে, কাঁদবেই তো। স্বামীর অতীত জেনে কাঁদাটা স্বাভাবিক নয় কি? নিশ্চয়ই রেয়ের মনে জেনির জন্য ঘৃণা জন্মে নিয়েছে, এটাও তো স্বাভাবিক। জেনির অতীত অবশ্যই সুন্দর ছিল না, সে নিজের জেদ বজায় রাখতে কতগুলো মানুষের জীবন নিয়ে খেলেছে। আরিফ মিজান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জেনিকে তিনি মাফ করে দিয়েছেন, মৃত্যুর পথযাত্রী মেয়েকে তার ক্ষমা করা উচিত বলে তিনি মনে করেন। আরিফ মিজান আবারও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকালো দেহের দিকে। মেয়েটার মুখে অদ্ভুত এক মায়া, চোখের চাহনি হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়। সুন্দর, খুব সুন্দর। এমন মায়াবতী তিনি খুব কমই দেখেছেন। কাঁদলেও মনে হয় চোখের পানিতেও মায়া জড়ানো। মেয়েটাকে কাঁদলেও যেন দেখতে বেশ মায়াবী লাগে। জেনি হয়তো জাগ্রত হয়ে মেয়েটার মুখে নিজের জন্য ঘৃণা দেখবে। কম পাপ তো আর করেনি, তাই তো স্বাভাবিক বিষয়। আরিফ মিজান চুপ করে শুধুমাত্র দেখে গেলেন। একটু পর তেজ চোখ মুছে বলল, আম্মুর কি হয়েছে? এবার মুখ খুললেন আরিফ মিজানের নাতনি নিশি মিজান। জেনি ফুপির ব্লাড ক্যান্সার। কি? হ্যাঁ, ঠিক শুনেছো তুমি, ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ। আম্মুর ব্লাড ক্যান্সার? তাহলে আমরা এখানে কেন আছি, বাইরে কেন নিয়ে যাচ্ছি না? নানু, আম্মুর চিকিৎসা ভালো জায়গায় করালে আম্মু ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি জাঙ্কুক। ফুপি লাস্ট স্টেজে আছে তে। আপনারা জানতেন এসব আগে থেকে, তবে কেন আমাদের জানাননি? আমি না হয় পর জাঙ্কুক, উনি তো জেনি আম্মুর নিজের ছেলে, তবে কেন আপনারা ওনাকে জানাননি? আমি মানছি অতীতে জেনি আম্মু যা করেছে তা করা তার উচিত হয়নি, তাই বলে আমরা। আরেক মিজান অবাক হয়ে তাকালো তেয়ের দিকে। এত কিছুর পরেও সে জেনির জন্য চিন্তা করছে। তিনি একটু থেমে বলল, আমরাও জানতাম না তে, জেনেছি 2 মাস আগে। তে কাঁদতে কাঁদতে বলল, 2 মাস অনেক সময় নানু, আপনি জাঙ্কুককে জানালে ও নিশ্চয়ই আম্মুকে ভালো করে দিত। আরিফ মিজান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জাঙ্কুক একজন ডক্টর তে, সে তার সাধ্যমতো চেষ্টা করেছে। চেষ্টা করেছে? চেষ্টা করেছে মানে? উনি জানতেন সব? জাঙ্কুকই আমাকে জানিয়েছে। মানে? জেনি তার রোগের কথা কাউকে জানাতে চায়নি। ব্লাড ক্যান্সার ধরা পড়ে আরও মাস 5 আগে। কিন্তু জেনি চায়নি তার এই রোগ সম্পর্কে কেউ জানুক, এমনকি জাঙ্কুককেও জানতে চায়নি। ডাক্তারকে মানা করেছে যাতে কোনোভাবে জাঙ্কুকের কানে কথাটা না যায়। এই হসপিটাল থেকে সে চিকিৎসা নেয়নি, বরং বাইরের হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছে এতদিন। তবুও যখন জাঙ্কুক ব্যাপারটা জেনে যায়, আমাকে জানায়। মেয়ের প্রতি রাগ থাকলেও তার শেষ সময়ে তো আর এভাবে ছেড়ে দিতে পারি না। সেদিন ওর সাথে দেখা করতে জীবন বাড়িতে গিয়েছিলাম। জেনি চিকিৎসা করাতে না চাইলে বাধ্য হয়ে জাঙ্কুককে কল করলাম। জাঙ্কুক জেনির সাথে কী কথা বললো জানা নেই। এরপর জেনি রাজি হয় চিকিৎসা করাতে। দেশ বিদেশ থেকে বড় বড় ডাক্তার এনে চিকিৎসা শুরু হয়। তবুও কেন আম্মু সুস্থ হয়নি? চেষ্টা তো করেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিছু পাপের শাস্তি দুনিয়াতে থাকতেই পেতে হয় মেয়ে। জানো, যখন ও তোমার সাথে কথা বলতো, তখন ওকে অনেক খুশি খুশি লাগতো। সারাদিন ঘর কোণে পড়ে থাকা সে তোমার সাথে কথা বলার অপেক্ষা করত। জানো কেন? তে মাথা নেড়ে না বলতেই নানু একটু থেমে আবারও বলল, দুইটা সন্তানের জননী হলেও মা ডাক শোনা পার হয়েছে তার বহু বছর। ছোট্ট ছেলেটার মুখে হয়তো আদো আদো মা ডাক শুনেছে, তবে জাঙ্কুক কখনো তাকে মা ডাকেনি।
জেনি যতক্ষণ নিজের ভুল বুঝতে পেরেছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তুমি জেনিকে ঘৃণা করছো না কেন? তে টলমলে চোখে চাইল আরিফ মিজানের দিকে। আমি তো মায়ের ভালোবাসার কাঙ্গাল নানু। সে কোন ছোটবেলায় মা আমাকে রেখে চলে গেছে, অথচ আম্মু বলেছিল সে সবসময় আমার কাছে থাকবে। জেনি আম্মু বলেছিল সে আমার সাথে থাকবে। তারা কেউ তাদের কথা রাখেনি। আমি জেনি আম্মুর উপর হয়তো রাগ করতে পারি নানু, কিন্তু ঘৃণা না। অল্প সময়ের জন্য হলেও তাকে যে মায়ের আসনে বসিয়েছি আমি। মায়ের উপর রাগ হয়, অভিমান হয়, অভিযোগ থাকে, কিন্তু ঘৃণা থাকে না। আরিফ মিজানের বুকের উপর থেকে ভারী পাথরটা যেন সরে গেল। হালকা লাগলো নিজেকে। সে তো ভেবেছিল জেনি তার ঘৃণার খাতায় আরও একটা নাম লেখালো। তবে তের কথায় তাকে অবাক করলেও সে খুশি হলো। তিনি মিষ্টি হেসে বলল, তুমি খুব ভালো মেয়ে। তে তাকালো আরিফ মিজানের দিকে। আরিফ মিজান স্নেহের হাত মাথায় রাখলেন তের। দেখতে দেখতে সময় পেরিয়েছে 4 ঘন্টা। 10টায় বাংলাদেশে আসলে এখন বাজে 2টা। লুসি বেগম তেকে বারবার খাওয়ানোর জন্য বললেও তে খেতে চায়নি, অথচ সে সকাল থেকে না খাওয়া। দুর্বলতা তাকে গ্রাস করলেও খাওয়ার যেন মুখ দিয়ে নামছে না। লুসি বেগম জোরপূর্বক একটা স্যান্ডউইচের এক অংশ কোনো মতে খাওয়ালেও বমি করে দিয়েছে। তেকে বাড়ি গিয়ে আরাম করার কথা বললেও তে যায়নি, বসে আছে জেনির শিওরে। একটু পর জেনির জ্ঞান ফিরল। আদো আদো চোখে প্রথমেই নজর এলো তের ক্লান্ত মুখখানায়। তিনি মুখের অক্সিজেন মাস্ক খুলে বলল, আমাকে ঘৃণা করিস না তে। তে চটপট বলল, আপনাকে আমি ঘৃণা করি না আম্মু, আর না করব। জেনি হাসলো, মলিন হাসি। সবটা বুঝতে আমার অনেক সময় লেগেছে তে, আর যখন বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা তে, জেহুব কি এসেছে তোর সাথে? জি। ও হয়তো আমাকে ঘৃণা করে। আয়ু আমার ছেলেকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসলেও আমি পারিনি জেহুবকে মায়ের ভালোবাসা দিতে। ওকে দেখলে বারবার মনে হতো আয়ুর জন্যই আমার সব শেষ হয়েছে, অথচ তার সম্পূর্ণ দায়ভারই তো ছিল আমার। কেউ তোমাকে ঘৃণা করে না আম্মু, সবাই হয়তোবা অভিমান করেছে। জেনি হাসলো, তোর মতো সবাই হয় না রেতে। আচ্ছা, জাগুককে আমি শেষবারের মতো দেখতে পারবো না তাই না? হয়তো জানবেও না তার জন্মদাত্রী মা আর দুনিয়াতে নেই। আচ্ছা তে, জাগুক তোকে অনেক ভালোবাসে তাই না? একবার বলবি আমাকে একবার মা বলে ডাকতে? তে ফুপিয়ে ওঠে জেনিকে জড়িয়ে ধরে। জেনি মলিন হেসে তের মাথায় কাঁপা কাঁপা হাত রেখে বলল, কাঁদতে নেই পাগলি, আমি মেনে নিয়েছি সব। আমি চলে গেলে আমাকে মাঝে মাঝে মনে করিস কেমন? তোমার কিছু হবে না আম্মু। তের কথায় জেনি হাসলো। ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল। ঘুম পাচ্ছে তার, হয়তো ওষুধের ইফেক্ট, নয়তো চিরনিদ্রায় শায়িত হচ্ছে। তবে মৃত্যু কি এতই সোজা? হুম। ঘড়িতে তখন 2:45। জেনিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় সে ঘুমাচ্ছে। করিডোরে এত মানুষ থাকলেও চারদিকে নীরবতাতে লুসি বেগমের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। শরীর বড্ড খারাপ করছে তার। লুসি বেগম অনেকবার রুমে আরাম করতে বললেও তে যায়নি। হয়তো অনেক ঘন্টা জার্নির জন্য এমনটা হয়েছে। তার উপর সকাল থেকে না খাওয়া। ইয়ঙ্গি এসেছে ভারত থেকে। ভারতের ফ্যাশনের জন্য একটা অনুষ্ঠানে গিয়েছিল সে। করিডোর দিয়ে সুগার সাথে হেঁটে আসছে। সুগা এতক্ষণ এখানে থাকলেও ঘন্টাখানেক আগেই ইয়ঙ্গিকে নিতে গিয়েছিল। তে আসা পর্যন্ত রুমেই ছিল, তাই তার সাথে দেখা হয়নি সুগার। সুগা করিডোর দিয়ে হেঁটে যেতেই সবার আগে নজরে এলো ক্লান্ত মায়াবী মুখখানা। লুসি বেগমের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। সুগা কিছুক্ষণ তের দিকে চেয়ে এগিয়ে গিয়ে বসলো চেয়ারে, একদম তের অপোজিট চেয়ারে। কিছুক্ষণ আবারও দেখলো মায়াবতী কন্যাকে। বেশ উন্নতি হয়েছে, আগের চেয়ে একটু মোটা হয়েছে, চেহারাও অনেক উজ্জ্বল হয়েছে। চোখের পাপড়িগুলো ভেজা ভেজা। সুগা চোখ সরিয়ে নিল। সে তো তার নয়, তবে দেখাটা অনুচিত। কিন্তু মন, ওই যে একটা গানের লাইন আছে না, তবুও মন মানতে চায় না। সুগা উঠে চলে এলো খানিকটা দূরে। এদিকে ইয়ঙ্গি তেকে অসুস্থ দেখে এগিয়ে এলো। দাদিমণি, তে ঠিক আছে? লুসি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শরীর দুর্বল, অনেক কান্নাকাটি করেছে, ঘুমাচ্ছে মনে হয়, ঘুমাক। ইয়ঙ্গি আর কথা না বাড়িয়ে চেয়ারে বসলো। তে একটু পর চোখ পিট করে খুলল। বাতাসের তীব্রতায় ঘুমটা হালকা হয়ে এলো। বাতাস যেন হুট করেই বৃদ্ধি পেল। সই সই করে বাতাস চলল কিছুক্ষণ। তে ভীষণ ক্লান্ত, তার ভীষণ ক্লান্ত লাগছে। চোখে মুখে পানি দেওয়া দরকার। তে লুসি বেগমের কাঁধে থেকে মাথা উঠিয়ে বলল, দাদি আমি ওয়াশরুম থেকে আসছি। লুসি বেগম যেতে চাইলে তে মানা করে, সে পারবে যেতে। চেয়ার থেকে উঠে ধীর পায়ে হেঁটে এলো কয়েক কদম। হুট করে গা গুলিয়ে মাথা ঘুরে উঠল। এক হাত দেয়ালে রেখে ব্যালেন্স রাখতে চাইলেও পারল না। অন্ধকার হয়ে এলো চারপাশ।
নেতিয়ে পড়ার আগেই শক্ত একটা হাত আঁকড়ে ধরলো তার কোমর। ততক্ষণে তেই সেন্স হারিয়েছে। তো হে আর্মি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? গল্পের মোড় কইতে কই যাইতাছে দেখতাছ? যাই হোক, নায়কি অজ্ঞে নিয়ে ফিরা জায়গা নায়ক না হইয়া থাকতে পারে। আমার তো মনে হয় এটা জাঙ্কু কই। আচ্ছা যাই হোক, সামনের পর্ব দেওয়ার লাগে এক সাইডে থাও। তাহলে আজকের জন্য বিদায় জানাই। এটা আল্লাহ হাফিজ, বাই বাই,